হ্যালো প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করবো যে তোমরা সবাই খুব ভালো আছো। তো আমরা গত ভিডিওতে আলোচনা করছিলাম যে মুদালির কমিশনের কিছু সুপারিশ। তার আগের ভিডিওতে আমরা কিছুটা সূচনা করেছিলাম। তো এইভাবে আমরা আজকের ভিডিওতেই মুদালির কমিশন পুরো কমপ্লিট করব। আজকের ভিডিওতে আমরা যেটুকু বিষয় আলোচনা করব সেটা হচ্ছে মুদালির কমিশনের গত ভিডিওতে আলোচনা করার পরে যতটুকু অংশ বাকি ছিল। তো বেশি কথা না বলে প্রথমেই আমরা আলোচনা শুরু করি। আর তার আগে একটা কথা বলে রাখি যে প্রত্যেকটা ভিডিওর মতো এই ভিডিওতেও আজকে যা কিছু আলোচনা করা হবে তার উপর ভিত্তি করে কিছু প্রশ্ন আমি শেষে দেবো, তোমরা চাইলে উত্তর দিতে পারো। ঠিক আছে? তাহলে কি হয়, আমি বুঝতে পারবো যে তোমরা বিষয়গুলো দেখছো কিনা। ভিডিওগুলো না দেখলে কিছু লাভ নেই। ঠিক আছে? তো সে জায়গায় তোমরা অবশ্যই ভিডিওটা পুরোটা দেখবে এবং শেষের প্রশ্নগুলো অবশ্যই উত্তর দেবে। তো যাই হোক, প্রথমে আজ যেটা আলোচনা করবো খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, তো সেটা হচ্ছে কি কাঠামো। কাঠামো, এই কাঠামোটা সম্পর্কে কোঠারি কমিশন কি সুপারিশ করেছিল? দেখো, কাঠামো সম্পর্কে কি সুপারিশ করেছিল বলতে এখানে প্রশ্নটা এরকম আছে যে কোন শিক্ষা ব্যবস্থাটা কত বছরের জন্য গঠন করা, মানে কমিশন সুপারিশ করেছিল কোন শিক্ষা ব্যবস্থার জন্য কতটা বছর, মানে আমার প্রাথমিক শিক্ষার জন্য কত বছর থাকবে, উচ্চ প্রাথমিকের জন্য কত বছর, মাধ্যমিকের জন্য, নিম্ন মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এগুলোর জন্য কত বছর। তো এটাকে আমরা একটা ছকের আকারে জানবো যাতে আমাদের মনে থাকে। তো সেজন্য আমরা যেটা জানবো যে এই কাঠামো অর্থাৎ শিক্ষার যে কাঠামোটা কমিশন যে সুপারিশ করেছে, মানে কাঠামো সম্পর্কে, তার আগেও নিশ্চয়ই একটা কাঠামো ছিল। তার পরিপ্রেক্ষিতে তার আগেও তো নিশ্চয়ই পড়াশোনা হতো। 1952-53 এই কমিশন, তাই না? তার আগে কি পড়াশোনা ছিল না? নিশ্চয়ই ছিল। তখনও নিশ্চয়ই 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 এরকম বিষয়গুলো ছিল। তখন তাহলে কিরকম কাঠামো ছিল? তার পরিপ্রেক্ষিতে তো কোঠারি মানে আমাদের এই মুদালির কমিশন সুপারিশ করেছে। তাহলে আমরা দুটো দিকে আমরা আলোচনা করব। মুদালির কমিশনের সুপারিশটা আলোচনা করব, তার পাশাপাশি তখনকার সময় প্রচলিত কাঠামোটা আলোচনা করব। তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। ঠিক আছে? দেখো, তৎকালীন কাঠামো, এই কাঠামোটাকে আমরা দুভাগে ভাগবো। একটা হচ্ছে কি তৎকালীন সময়ের কাঠামো, তৎকালীন সময়ের কাঠামো। তৎকালীন সময়ের কাঠামোতে কি রকম ছিল? তৎকালীন সময়ের কাঠামোতে আমরা কতগুলো স্তর দেখতে পাবো। প্রথমেই পাবো কি আমরা? প্রথমে যেটা আমরা পাবো সেটা হচ্ছে কি নিম্ন বুনিয়াদী শিক্ষা বা প্রাথমিক শিক্ষা। নিম্ন বুনিয়াদী, নিম্ন বুনিয়াদী বা এখানে লিখে দিই প্রাথমিক, নিম্ন বুনিয়াদী প্রাথমিক শিক্ষা, নিম্ন বুনিয়াদী বা প্রাথমিক শিক্ষা। তো এই শিক্ষার কালটা কাল কত বছরের হবে? কাল মানে কি সময়টা, সেটা হবে কি প্রথম শ্রেণী থেকে, আমি রোমান হরফে লিখে দিচ্ছি। ঠিক আছে? প্রথম শ্রেণী থেকে চতুর্থ শ্রেণী অথবা প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত। ঠিক আছে? এটা হচ্ছে নিম্ন বুনিয়াদী বা প্রাথমিক শিক্ষা। এরপর আসছে কি উচ্চ বুনিয়াদী, উচ্চ বুনিয়াদী শিক্ষা বা উচ্চ প্রাথমিক শিক্ষা। আচ্ছা, এখানে বলে দিই, এখানে এটা নিম্ন প্রাথমিক। ঠিক আছে? উচ্চ প্রাথমিক, ঠিক আছে, বা নিম্ন মাধ্যমিক। এই নিম্ন মাধ্যমিক স্তরটা তাহলে উচ্চ বুনিয়াদী বা এটা বুনিয়াদী, ঠিক আছে, আর উচ্চ প্রাথমিক বা নিম্ন মাধ্যমিক এই স্তরটা কি রকম ছিল? এই যে 4 অথবা 5, তার মানে কি দাঁড়াচ্ছে
যে চতুর্থ থেকে অষ্টম শ্রেণী অথবা পঞ্চম থেকে পঞ্চম নয় ষষ্ঠ, এটা চতুর্থ শ্রেণী মানে চতুর্থ শ্রেণী পর্যন্ত, পুরো চতুর্থ শ্রেণী কমপ্লিট, ঠিক আছে। আর এখানে প্রথম থেকে পঞ্চম শ্রেণী মানে পুরো পঞ্চম শ্রেণী কমপ্লিট। তাহলে পঞ্চম শ্রেণী পরে কি ষষ্ঠ শ্রেণী, তাহলে হয় ষষ্ঠ থেকে অষ্টম অথবা চতুর্থ কমপ্লিট হয়ে যাচ্ছে, তাহলে পঞ্চম থেকে অষ্টম। তাহলে এই কালটা হবে উচ্চ বুনিয়াদী বা উচ্চ প্রাথমিক বা নিম্ন মাধ্যমিক। তো এরপর আসবে কি উচ্চ মাধ্যমিক, স্বাভাবিক। তাহলে উচ্চ মাধ্যমিক স্তরটা কি কি নিয়ে হবে? উচ্চ মাধ্যমিক স্তরটা হবে নবম শ্রেণী আইএক্স, নবম শ্রেণী এবং দশম শ্রেণী, এই স্তরটা নিয়ে মানে এই নবম শ্রেণী এবং দশম শ্রেণীকে নিয়ে হবে উচ্চ মাধ্যমিক। তাহলে এটা হচ্ছে কি তৎকালীন সময়ের শিক্ষার কাঠামো, যেটা হচ্ছে তৎকালীন সময়ে শিক্ষা ব্যবস্থায় প্রচলিত ছিল। তো এখানে যদি আমরা লক্ষ্য করি, তো এখানে দেখতে পাবো যে নিম্ন বুনিয়াদী বা নিম্ন প্রাথমিক যে শিক্ষা ব্যবস্থাটা, তাহলে এটা কত বছর চলছে। এখানে দেখো প্রথম শ্রেণী থেকে চতুর্থ শ্রেণী, তার মানে প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী, চতুর্থ, মানে 4 বছর। না হলে প্রথম শ্রেণী থেকে পঞ্চম, মানে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, মানে 5 বছর। তাহলে এটা কত বছর চলছে? 4 বছর অথবা 5 বছর, তাই তো। এরপরে যেটা রয়েছে দেখো উচ্চ বুনিয়াদী শিক্ষা বা যেটা উচ্চ প্রাথমিক বা নিম্ন মাধ্যমিক যেটা রয়েছে, সেটা দেখো পঞ্চম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী, মানে পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, 4 বছর, হয় 4 বছর, না হলে দেখো ষষ্ঠ, সপ্তম, অষ্টম 3 বছর। তাহলে এটা কত বছর পাচ্ছি আমরা? 4 বছর অথবা 3 বছর। এবার দেখো রয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা স্তর, যেটা কত 2 বছর, ঠিক আছে, যেটা কত 2 বছর, 2 বছর। তাহলে আমরা পেলাম কি তৎকালীন সময়ের যে শিক্ষার কাঠামো, সেটাকে আমরা ঠিক এইভাবে কি লিখতে পারি না যে এই যে শিক্ষা ব্যবস্থাটা এটা ছিল কত বছর কত বছর? আমরা বলতেই পারি যে 4 বা 5 বছর যুক্ত 4 বা 3 বছর যুক্ত 2 বছর। তাহলে আমরা এটা লিখতে পারি, বা এটাকে যদি আমরা আরো ভাঙি তাহলে সেখানে কি লিখবো? 4 বছর যুক্ত 4 বছর যুক্ত 2 বছর, এটা হতে পারে। অথবা 5 বছর যুক্ত 3 বছর যুক্ত 2 বছর, তাহলে এটাও হতে পারে। তাহলে এটা ছিল তৎকালীন সময়ের শিক্ষার কাঠামো। আশা করবো যে তৎকালীন সময়ের শিক্ষার কাঠামোটা বুঝতে পেরেছি। কাঠামোটা আমাদের ভালো করে জানা উচিত, কারণ এইগুলো কিন্তু পরীক্ষায় খুব ইম্পর্টেন্ট, কারণ এগুলো থেকে প্রচুর এমসিকিউ হয়। তাহলে এইরকম ভাবে তখন শিক্ষার কাঠামো ছিল। তোমরা হয়তো ভাবছো যে উচ্চ মাধ্যমিক বলতে তো আমরা বুঝি একাদশ এবং দ্বাদশ, তাহলে সে বিষয়টা কি হবে সেটা আমি আসছি। সেটা হচ্ছে এই মুদালির কমিশনের কাঠামোটা বলা হোক, তারপরে বলছি। তাহলে এবার আমরা জানবো কি মুদালির কমিশনের সুপারিশ। মুদালিয়ার কমিশনের সুপারিশ, আহা, মুদালিয়ার কমিশনের সুপারিশ। তাহলে দেখো মুদালিয়ার কমিশনের সময়ও কিন্তু এইগুলো ছিল, কিন্তু সেখানে কাঠামোটা একটু আলাদা। এখানে যেমন 4 যুক্ত 4 যুক্ত 2 পেয়েছি, অথবা 5 যুক্ত 3 যুক্ত 2 পেয়েছি, এখানে সেরকম কিছুটা হয়তো আমরা আলাদা পাবো, দেখা যাক। তা প্রথমেই তো থাকবে নিম্ন বুনিয়াদী, নিম্ন বুনিয়াদী বা নিম্ন প্রাথমিক, ঠিক আছে। এটা আমার থাকছে কত বছর? একই রকম আগের মতো থাকছে, 1 থেকে হয় চতুর্থ শ্রেণী, না হলে 1 থেকে হয় পঞ্চম শ্রেণী, ঠিক আছে। সেই রকম ভাবে আমরা পেয়ে যাব উচ্চ বুনিয়াদী বা উচ্চ প্রাথমিক,
অথবা এটাকে আমরা আরেকটা বলবো কি, নিম্ন মাধ্যমিক, তাই তো? নিম্ন মাধ্যমিক বলতে পারি। তাহলে এখানে কি দেখা যাচ্ছে, এখানে আমরা দেখতে পাবো ঠিক একই রকম, এখানে যেরকম এখানেও কাছাকাছি একই রকম। হয় পঞ্চম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী বা ষষ্ঠ শ্রেণী থেকে অষ্টম শ্রেণী, ঠিক আছে? তাহলে তোমাদের এখানে মনে হতে পারে যে কোনো কিছু তো বদলাচ্ছে না, বদলটা ঘটবে ঠিক এরপরে। দেখো এখানে উচ্চ মাধ্যমিকের কথা বলেছে, কিন্তু মুদালির কমিশন উচ্চ মাধ্যমিকের বদলে বলেছিল যে উচ্চতর মাধ্যমিক। কি বললো বুঝলো? উচ্চতর মাধ্যমিকের কথা বলেছিল, যেটাকে আবার উচ্চ মাধ্যমিকে বলা যায়, কিন্তু কমিশন তার সুপারিশে উচ্চ মাধ্যমিক কথাটার পরিবর্তে ব্যবহার করেছিল যে উচ্চতর মাধ্যমিক। আচ্ছা, এখানে তিনি আমরা উচ্চতর মাধ্যমিক কি লিখব? উচ্চতর, এটা কি উচ্চতর মাধ্যমিকে? এখানে কি, এখানে আমরা উচ্চ মাধ্যমিকে জেনেছিলাম যে নবম শ্রেণী এবং দশম শ্রেণী মিলে উচ্চ মাধ্যমিক। তো সেখানে আমরা পাবো কি উচ্চতর মাধ্যমিকে পাবো যে এখানে থাকবে নবম শ্রেণী, থাকবে দশম শ্রেণী এবং তার সঙ্গে থাকবে একাদশ শ্রেণী। কমিশন উচ্চতর মাধ্যমিক বলতে এই তিনটে ক্লাসকে একসঙ্গে বুঝিয়েছে। তাহলে এখানে আমরা মুদালির কমিশনে কিরকম কাঠামোটা পাচ্ছি? এখানে আমরা দেখতে পাচ্ছি যে 4 বছর অথবা 5 বছর। এখানে আমরা দেখতে পাচ্ছি যে 5, 6, 7, 8, তাহলে 4 বছর অথবা 3 বছর। এখানে আমরা দেখতে পাচ্ছি কিন্তু 3 বছর। তাহলে এখানে যদি বদল দেখি আমরা তৎকালীন শিক্ষার কাঠামো, তৎকালীন সময়ের যে শিক্ষার কাঠামো আর কমিশনের সুপারিশের, তাহলে আমরা দেখতে পাবো নিম্ন বুনিয়াদিতে কোনো পরিবর্তন নেই, উচ্চ বুনিয়াদিতে কোনো পরিবর্তন নেই। পরিবর্তন যেটা হয়েছে এখানে উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে যে পরিবর্তনটা হয়েছে, কোঠারি কমিশন আমাদের এই মুদালির কমিশনে একটা শ্রেণী যুক্ত হয়েছে। এখানে ছিল নবম দশম, এখানে শুধু নবম দশম একাদশ, ঠিক আছে? তো এখানে তাহলে কাঠামোটা কিরকম দাঁড়াচ্ছে? তাহলে এখানে আমরা এই কাঠামোটাকে এরকম বলতে পারি যে কি 4 বছর অথবা 5 বছর যুক্ত 4 বছর অথবা 3 বছর যুক্ত 3 বছর, তাই না? তাহলে এটাকে যদি আমরা ভেঙে ব্যবহার করার চেষ্টা করি তাহলে কি লিখব? যে 4 বছর যুক্ত 4 বছর যুক্ত 3 বছর, অথবা লিখতে পারি যে 5 বছর যুক্ত 3 বছর যুক্ত 3 বছর। তার মানেটা কিরকম দাঁড়াচ্ছে? তাহলে এটা হচ্ছে চতুর্থ শ্রেণী পর্যন্ত, তারপর চতুর্থ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত, তারপরে নবম দশম একাদশ। তাহলে এরকম যদি হয়ে থাকে তাহলে এখানে পাবো প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত, তারপর ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত, তারপরে নবম দশম একাদশ। এখানেও সেই একই রকমই ছিল, কিন্তু শুধু এখানে 2 ছিল, এখানে হয়েছে 3। বিশেষ কিন্তু আর কোনো পরিবর্তন হয়নি, সেটা কিন্তু আমরা পরিষ্কার এখান থেকে বুঝতে পারছি। এখানে 2 মানে নবম আর দশম ছিল, এখানে শুধু একাদশ যুক্ত করেছে। কিন্তু এইবারে আমরা জানবো যে তাহলে উনি একাদশ যুক্ত করলেন, তাহলে দ্বাদশ কোথায় গেল? আসলে সেই সময় একটা বিষয় ছিল যে বিদ্যালয় শিক্ষা ব্যবস্থাটা ছিল 10 বছরের, যেটা আমরা এখানে জেনেছি। তাহলে টোটাল কত বছর হচ্ছে? এখানে বিদ্যালয় ব্যবস্থা 10 বছর, কিন্তু আমাদের কোঠারি নয়, মুদালির কমিশন যেটা বলছে যে 11 বছরের শিক্ষা, তাই না? তাহলে এখানে 11 বছর হচ্ছে, 5, 3, 8, 3, 11। তাহলে এখানে 10 বছর, সেখানে হচ্ছে কিন্তু 11 বছর। তাহলে পরিবর্তনটা করলো কেন, বা কি পরিবর্তনটা করলো? তৎকালীন সময়ে 11, 12 যে বিষয়টা না, এটাকে হচ্ছে কলেজীয় শিক্ষা ব্যবস্থার প্রস্তুতি হিসেবে বোঝানো হতো। মানে এখন যেমন তোমরা যদি 11, 12 পাস করো, মানে উচ্চ মাধ্যমিক দাও, তারপরে তোমরা বিএ পড়ার জন্য তোমরা কলেজে ভর্তি হয়ে যাবে সরাসরি। কিন্তু তখনকার দিনে প্রচলিত শিক্ষা ব্যবস্থায় দশম শ্রেণী পাস করার পরে শিক্ষার্থীরা কলেজে ভর্তি হওয়ার জন্য ইন্টারমিডিয়েট একটা স্তর ছিল শিক্ষা ব্যবস্থা। তো সেই ইন্টারমিডিয়েটে ছিল একাদশ এবং দ্বাদশ। এই দুটো কিসের জন্য ইন্টারমিডিয়েট? কথাটা অর্থ কি, এখানে হচ্ছে কলেজে যে শিক্ষার্থীরা যাবে তাদেরকে কলেজীয় শিক্ষার জন্য উপযুক্ত করে তোলার দায়িত্বটা ছিল ইন্টারমিডিয়েটের। এটা হচ্ছে কলেজীয় শিক্ষা মধ্যেই পড়তো, ঠিক আছে? ইন্টারমিডিয়েটে তখনকার দিনে মহাবিদ্যালয় মানে কলেজে গিয়ে ছাত্রছাত্রীরা 11, 12 পড়তো, কিন্তু সেটাকে
বর্তমানে স্কুলের মধ্যে ঢোকানো হয়েছে। মুদালির কমিশন প্রথম একাদশটা ঢুকিয়েছে, কোঠারি কমিশন এসে পুরো 11-12 এখানে হয়তো ঢুকিয়ে দেবে, আর সেটা আমরা দেখতে পাবো, ঠিক আছে। আচ্ছা, তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে যে তাহলে 11-12টা কেন, কি ব্যাপারটা। 11-12 আসলে ইন্টারমিডিয়েট হিসেবে ছিল, যেটাকে হচ্ছে মুদালের কমিশন সেই ইন্টারমিডিয়েটের মধ্যে প্রথম যে বর্ষটা মানে 11টাকে এখানে রেখেছে, আর 12টাকে রেখেছে কোথায়, ওই মানে প্রাক মানে প্রি ইউনিভার্সিটি, প্রাক বিশ্ববিদ্যালয়ের মানে প্রস্তুতি হিসাবে। বিশ্ববিদ্যালয়ে যাওয়ার জন্য যে প্রস্তুতিটার প্রয়োজন হয়, মানে আমরা যদি পরীক্ষা নিতে যাই যেরকম প্রস্তুতি হয়, বাড়ি থেকে প্রস্তুতি নিয়ে যাই, সেরকম ভাবে কলেজে ভর্তি হওয়ার আগে তার জন্য একটা প্রস্তুতি পর্বের প্রয়োজন হয়। যেমন দেখো, আমাদের ভারতবর্ষে যদি কোনো একটা জায়গায় যুদ্ধ হবে, তখন সেনাবাহিনীদের আগে তাদের রিহার্সাল চলে, বিভিন্ন ভাবে তাদের প্রস্তুত করা হয়। তো তাহলে যুদ্ধ করার আগে প্রস্তুতিটা বিশেষ গুরুত্বপূর্ণ। সেজন্য তোমাকে কলেজে ভর্তি হওয়ার আগে কলেজের সঙ্গে মানিয়ে নেওয়া বা কলেজের বিষয়গুলো সম্পর্কে পরিচয় হওয়া ইত্যাদি যে বিভিন্ন বিষয়গুলো আছে, সেগুলোর সঙ্গে প্রস্তুতি করে নেওয়ার জন্য ছিল 11-12। সেখানে 11টাকে মুদালের কমিশন উচ্চতর মাধ্যমিকের মধ্যে রেখে দিয়েছেন, আর ওই দ্বাদশ শ্রেণীটাকে প্রাক বিশ্ববিদ্যালয়ের স্তর হিসেবে রেখে দিয়েছেন। তাহলে এটা মোটামুটি হচ্ছে কাঠামো। তবে এখানে আরেকটা কথা বলি, যে নিম্ন বুনিয়াদী বা নিম্ন প্রাথমিক, এটা কিন্তু হচ্ছে প্রাথমিক স্তর, তাই না। এই যে নিম্ন বুনিয়াদী বা এই যে উচ্চ প্রাথমিক বলেছে না, নিম্ন প্রাথমিক উচ্চ প্রাথমিক, নিম্ন বুনিয়াদী উচ্চ বুনিয়াদী, এটা হচ্ছে কি প্রাথমিক স্তর, আর এটা হচ্ছে মাধ্যমিক স্তর। এখানেও একই রকম, এটা হচ্ছে প্রাথমিক আর এটা হচ্ছে মাধ্যমিক। এটা হচ্ছে কি প্রাথমিক, মাধ্যমিক, এটা একই রকম, এটা হচ্ছে প্রাথমিক আর এটা হচ্ছে কি মাধ্যমিক। আশা করবো যে তোমরা নিশ্চয়ই বারবার কোঠারি হয়ে যাচ্ছে, মুদালের কমিশন। আশা করবো যে তোমরা নিশ্চয়ই এই মুদালের কমিশনের যে কাঠামো সংক্রান্ত সুপারিশ, শিক্ষার কাঠামো সংক্রান্ত সুপারিশ, সেটা বুঝতে পেরেছো। তো এই কাঠামো সম্পর্কে আরো কিছু সুপারিশ রয়েছে যেটা মুদালের কমিশন বলেছিল, সেটা একটু বলি। সেটা হচ্ছে এটা, যে আমরা তো এখানে জেনেই নিয়েছি যে 11কে এখানে ঢুকিয়েছে আর দ্বাদশ শ্রেণীটাকে প্রাক বিশ্ববিদ্যালয় স্তর হিসেবে রেখে দিয়েছে। এখানে বলা হচ্ছে যে যখন কোনো শিক্ষার্থী এই উচ্চতর মাধ্যমিক অতিক্রম করবে মানে উত্তীর্ণ হবে, তখনই সে কলেজে পড়ার জন্য উপযুক্ত বলে গণ্য করবে। কি বললাম, বোঝা গেল? যখনই শিক্ষার্থীরা উচ্চতর মাধ্যমিক এই স্তরটাকে অতিক্রম করবে, তখন শিক্ষার্থীরা পিইউ অর্থাৎ যেটাকে আমরা বলেছিলাম যে 12 যে স্তরটা, সেটা কোথায় রয়েছে, প্রাক বিশ্ববিদ্যালয় স্তর হিসাবে। তো সেই প্রাক বিশ্ববিদ্যালয় স্তরটাকে পৌঁছতে হলে তাদেরকে কিন্তু এই স্কুল ফাইনাল, এই যে দশম শ্রেণী, এটাকে পাস করাকে বলা হয় স্কুল ফাইনাল SF। আর একাদশ শ্রেণী যদি কেউ পাস করে যায় তাকে বলা হবে পিইউ মানে প্রি ইউনিভার্সিটি, আর এটা হচ্ছে SA মানে হচ্ছে স্কুল ফাইনাল, ঠিক আছে। আচ্ছা না, এটাকে পিইউ না, সরি পিইউ না, এটা হচ্ছে এইচএস, এটাকে বলা হচ্ছে এইচএস। কেউ যদি 11 পাস করে যায় তাকে বলা হবে এইচএস, আর কেউ যদি দশম শ্রেণী পর্যন্ত পাস করে তাকে বলা হবে স্কুল ফাইনাল। তবে এখানে একটা সুযোগ ছিল, যারা স্কুল ফাইনাল পাস করবে তারাও, এবং যারা হচ্ছে উচ্চতর মাধ্যমিক পাস করবে তারাও এই তার পরবর্তী স্তর মানে প্রাক বিশ্ববিদ্যালয় স্তরে তারা পৌঁছতে পারবে, যদি এটাকে উত্তীর্ণ করতে পারে, মানে এটা পাস করে বেরিয়ে যেতে পারে শিক্ষার্থী। তবেই এর পাশাপাশি সুপারিশ করেছিল যে শিক্ষার্থীরা তো পিইউ অর্থাৎ আমার প্রাক বিশ্ববিদ্যালয় স্তর অতিক্রম করে নিল, মানে সেখানেও পাস করে নিল, তারপরে যদি তারা, বলা হচ্ছে যে যদি শিক্ষার্থীরা পিইউ স্তর মানে প্রি ইউনিভার্সিটি স্টেজ অতিক্রম করতে পারে, তবেই তারা কলেজে পড়ার যোগ্যতা অর্জন করবে। কি বললাম, বোঝা গেল? তাহলে এখানে দুটো সুপারিশ আমরা জানলাম। বলছি যে উচ্চতর মাধ্যমিক যদি কেউ পাস করে সে পিইউতে পৌঁছতে পারবে মানে প্রাক বিশ্ববিদ্যালয় স্তরে, যদি কেউ প্রাক বিশ্ববিদ্যালয় স্তর অতিক্রম করে সে তাহলে কলেজে পৌঁছতে পারবে। তবে মাস্ট মানে অবশ্যই তাকে প্রাক বিশ্ববিদ্যালয় স্তর অতিক্রম করতে হবে। তো এরপর যেটা রয়েছে
তাহলে শিক্ষার্থীরা যখন কলেজীয় শিক্ষা গ্রহণ করবে তারা যাতে তাদের এই শিক্ষাটা শেষ করার পরে উচ্চতর কোনো কারিগরি বিদ্যাতে যুক্ত হতে পারে তার ব্যবস্থা করতে বলেছে কমিশন। আবার বলেছে যে কোনো শিক্ষার্থী যখন এই এইচএস বা যেটাকে আমরা বলছি ইলেভেন মানে একাদশ শ্রেণী, তার পাশাপাশি যারা পিইউ অর্থাৎ প্রি ইউনিভার্সিটি স্টেজ যারা অতিক্রম করছে তারাই কেবলমাত্র সুযোগ পাবে কারিগরি বিদ্যালয়গুলোতে ভর্তি হয়। তারাই কেবলমাত্র সুযোগ পাবে কারিগরি বিদ্যালয়গুলোতে ভর্তি হয়। কারা সুযোগ পাবে? যারা হচ্ছে এই এইচএস এবং পিইউ এই স্তরটাকে অতিক্রম করবে। কমিশন আরো বলেছে তাহলে যারা কারিগরি বিদ্যাতে প্রবেশ করলো তারা ওই কারিগরি বিদ্যার পাঠ্যক্রম শেষ করার পরে তারা যাতে আরো উচ্চমানের কোনো কারিগরি বিদ্যার সঙ্গে যুক্ত হতে পারে তার জন্য উপযুক্ত পাঠ্যক্রমের ব্যবস্থা করার কথা বলেছে কমিশন। মানে তারা যেন আরো উন্নত ধরনের পাঠ্যক্রম পায়, আরো উন্নত ধরনের পড়াশোনার সুযোগ পায় এ বলেছে। তো এই কমিশন আরো বলেছে যে শিক্ষার্থীরা যাতে নিজস্ব চাহিদা সামর্থ্য আগ্রহ প্রবণতা অনুযায়ী শিক্ষা গ্রহণ করতে পারে তার জন্য বহুমুখী বিদ্যালয় ব্যবস্থা মাল্টিপারপাস স্কুল এটা স্থাপনের কথা বলেছে। যে মাল্টিপারপাস স্কুলের ব্যবস্থা করতে হবে, বহুমুখী বিদ্যালয় আমাদের গড়ে তুলতে হবে। কমিশন এরকম সুপারিশ করেছে। তাহলে এটা মোটামুটি হচ্ছে আমাদের বিদ্যালয়ের যে শিক্ষা ব্যবস্থা, মানে আমাদের এই মুদালের কমিশনের যে শিক্ষার কাঠামো সেটা হচ্ছে কমপ্লিট। আশা করবো যে কাঠামো সম্পর্কে তোমরা বুঝতে পেরেছো। চাইলে এই যে পুরো ছকটাকে তোমরা তুলে রাখতে পারো, কারণ তোমাদের পরীক্ষার প্রশ্ন কিন্তু এখান থেকে অবশ্যই থাকে। ঠিক আছে, হয়তো কোনো কারণে বলে দিবে যে মুদালের কমিশনের কাঠামোটা উল্লেখ করো, এইরকম ভাবে অনেকগুলো কাঠামো দিয়ে দেবে। ধরো এটা দিয়ে দিল, এটা দিয়ে দিল, এটা হয়তো দেবে না, হয়তো বলে দেবে 4 3 4। হ্যাঁ, এখানে একটা বিষয়, তোমরা হয়তো ভাবে যে 11 বছর মানে আমি 5 3 3 লিখবো, 5 3 3 নয়, ধরো 3 5 3 লিখবো, তাহলে কিন্তু ভুল। অথবা যদি আমরা লিখি 4 3 4 তাহলে কিন্তু ভুল, কারণ এখানে 5 মানে পঞ্চম শ্রেণী পর্যন্ত বোঝানো হচ্ছে। তুমি যখন 3 দেবে তাহলে হয়ে যাচ্ছে তৃতীয় শ্রেণী পর্যন্ত, তাহলে সেটা ভুল। তাহলে এগুলোকে কিন্তু এইভাবেই সাজানো। তো এটা তোমরা ভালো করে মনোযোগ দিয়ে শুনে নাও এবং ভালো করে বুঝে নাও। তো এরপর আমরা যেটা জানবো সেটা হচ্ছে কি শিক্ষক সম্পর্কে কমিশন কি কি সুপারিশ করেছিল। কাঠামোটা খুব ইম্পর্টেন্ট ছিল, এই জন্য একটু সময় দিয়ে বোঝানোর চেষ্টা করলাম। যদি কোনো সমস্যা হয় তোমরা অবশ্যই কমেন্টে জানাবে, ঠিক আছে। তো এরপর আমরা জানবো কি শিক্ষক সম্পর্কে কি সুপারিশ করেছিল। শিক্ষক সম্পর্কে অনেকগুলো সুপারিশ করেছিল, যেগুলো আমি তোমাদের বলে দিচ্ছি। যে শিক্ষক সম্পর্কে প্রথমত যে সুপারিশটা করেছিল যে শিক্ষক নিয়োগের ব্যাপারে কমিশন বলছে যে শিক্ষক নিয়োগের জন্য যে পদ্ধতিটা হবে সেটা যেন সবার জন্য একই পদ্ধতি হয়। কিন্তু বর্তমানকালে আমরা দেখি কি যে অনেক ব্যক্তি কেউ 8 পাস করেছে সে টাকা দিয়ে চাকরি পেয়ে যাচ্ছে, তাহলে তার পদ্ধতিটা আলাদা। আবার যে পড়াশোনা করে চাকরি পাওয়ার চেষ্টা করছে সে হয়তো পাচ্ছে না, কেউ হয়তো পাচ্ছে। তাহলে কমিশন তখন বলছিল যে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে আমাদের দেখতে হবে যে পদ্ধতিটা আমরা ব্যবহার করছি শিক্ষক নিয়োগের জন্য সেই পদ্ধতির জন্য সবার জন্য সমান হয়। ঠিক আছে, এটা এই কথাটা বলেছে কমিশন শিক্ষক নিয়োগের ব্যাপারে। আর বলেছে কি বেতন, শিক্ষকের বেতনটা হবে কি রকম। তাহলে আমরা নিয়োগ সম্পর্কে জানলাম, তারপরে কি বেতন সম্পর্কে কি বলছে। বেতন সম্পর্কে বলছে যে শিক্ষকদের বেতন নির্ধারণ করা হবে তাদের যোগ্যতা অনুযায়ী। মানে কোনো শিক্ষক যদি দেখা যায় দশম শ্রেণী পাস করার পরে বা একাদশ শ্রেণী পাস করার পরে কেউ শিক্ষক হয়েছে, কেউ দশম শ্রেণী পাস করার পর শিক্ষক হয়েছে, কেউ আবার স্নাতক করার পর মানে কলেজের শিক্ষা শেষ করার পরে শিক্ষক হয়েছে, তাহলে তাদেরকে সেই অনুযায়ী বেতন দেওয়া হবে। তাহলে যে শিক্ষক মাধ্যমিক পাস করার পরে শিক্ষকতা করছে তাকে যে টাকাটা দেওয়া হবে, যে স্নাতক স্তর অতিক্রম করে শিক্ষকতা করছে তাকে নিশ্চয়ই ওই টাকা দেওয়া হবে না, তাকে আরো বেশি দেওয়া হবে। অর্থাৎ কি শিক্ষকদের যোগ্যতা অনুযায়ী বেতন বৃদ্ধির কথা বলেছে এই কমিশন। তাহলে বেতন সম্পর্কে হয়ে গেল। এবার কি না, যারা শিক্ষক তাদের ছেলেমেয়েরা যাতে পড়াশোনা করতে পারে তার জন্য গ্রামাঞ্চলে আবাসিক বিদ্যালয় স্থাপনের কথা বলেছে কমিশন। মানে যে সমস্ত শিক্ষকেরা হয়তো দূর দূরান্ত থেকে এসে শিক্ষকতা করছেন তাদের ছেলেমেয়েরা তো গ্রামাঞ্চলে যদি থাকে তাদের জন্য পৃথক বিদ্যালয়ের ব্যবস্থা করতে হবে। আর কি স্বাস্থ্য পরীক্ষা,
শিক্ষকেরা কিন্তু বিনা বেতন মানে বিনা পয়সায় চিকিৎসা করাতে পারবে, বিনা পয়সায় স্বাস্থ্য পরীক্ষা করাতে পারবে। প্রয়োজনে তাদেরকে সরকারি হাসপাতালেও স্বাস্থ্য পরীক্ষা করানো যেতে পারে বা তাদের যাবতীয় যে রোগ ব্যাধির চিকিৎসা করানো যেতে পারে সরকারি হসপিটালে। আচ্ছা, এটা গেল আমাদের তাহলে তার স্বাস্থ্য পরীক্ষা বা স্বাস্থ্যের যাই বলো, তো সে বিষয়টা আমরা দেখলাম। তাহলে নিয়োগ পেলাম, বেতন পেলাম, আবাসিক বিদ্যালয় পেলাম, স্বাস্থ্য পরীক্ষা পেলাম। এর পাশাপাশি কি রয়েছে না তাদের সময়কাল। একটা শিক্ষক কতদিন পর্যন্ত চাকরি করবে, সেখানে বলা হচ্ছে কি 60 বছর বয়স পর্যন্ত শিক্ষার্থীরা চাকরি করবে। সেখানে বলা হচ্ছে 60 বছর বয়স পর্যন্ত শিক্ষকরা চাকরি করবেন। ঠিক আছে, শিক্ষকরা। তাহলে এটা হলো। এবার কি না তাদের জন্য প্রশিক্ষণ, শিক্ষকদের জন্য প্রশিক্ষণ। এখানে বলা হচ্ছে যে সমস্ত শিক্ষকরা মাধ্যমিক মানে যেটাকে আমরা বলছি দশম শ্রেণী বা এইচএস এই স্তরটা অতিক্রম করে শিক্ষকতার কাজ করছেন, তাদেরকে 1 বছরের জন্য প্রশিক্ষণ নিতে হবে। আর যেসব 1 বছর নয় 2 বছরের জন্য প্রশিক্ষণ নিতে হবে। আর যে সমস্ত শিক্ষকরা স্নাতক স্তর অতিক্রম করে শিক্ষকতার কাজ করছেন, তাদেরকে 1 বছর প্রশিক্ষণ নিতে হবে। এটা বলেছে কমিশন, মানে আমাদের এই মোদালের কমিশন। এর পাশাপাশি আরেকটা বিষয় যে দিন অর্থাৎ বিদ্যালয় কতদিন খোলা থাকবে, সেখানে বলা হচ্ছে যে 6 দিন, সপ্তাহে 6 দিন বিদ্যালয়কে খোলা রাখতে হবে। ঠিক আছে, তো এরকম ভাবে মোটামুটি শিক্ষক সম্পর্কে সুপারিশ করেছে এই মোদালের কমিশন। তাহলে এগুলো গেল শিক্ষক সম্পর্কে সুপারিশ। তো এরপর আমরা যেটা জানবো সেটা হচ্ছে কি শৃঙ্খলা। শৃঙ্খলা সম্পর্কে এই মোদালের কমিশন বলতে চাইছে যে শিক্ষার্থীদের শৃঙ্খলাবদ্ধ মানে শৃঙ্খলার মধ্যে আবদ্ধ করা, তারা যাতে শৃঙ্খলাবদ্ধ হয়ে চলে তার জন্য বিদ্যালয়ে বিভিন্ন ধরনের সহপাঠক্রমিক কার্যাবলীর ব্যবস্থা করতে হবে। এছাড়াও বিদ্যালয় বহির্ভূত বিভিন্ন পাঠ্যক্রমকে তোমার বিদ্যালয়ের পাঠ্যক্রমের মধ্যে অন্তর্ভুক্ত করতে হবে। এগুলো কি শৃঙ্খলাকে রক্ষা করার জন্য। শিক্ষার্থীরা তাদের মধ্যে যে অবদমিত ইচ্ছা কামনা বাসনা সেগুলো তারা কি খেলার মাধ্যমে, খেলার মাঠে, অথবা তাদের যদি ছবি আঁকা প্রতিযোগিতা হয় সেখানে, মানে তাদেরকে অন্য কোনোভাবে তাদের ইচ্ছাগুলোকে পূরণ করার চেষ্টা করতে হবে। তাহলে কি হয়, তারা সবসময় শৃঙ্খলাবদ্ধ থাকার চেষ্টা করবে। তাহলে বিদ্যালয়ে বিভিন্ন ধরনের সহপাঠী কার্যাবলীর আয়োজনের কথা বলেছে এই মোদালের কমিশন। এর পাশাপাশি বলা হচ্ছে কি স্বায়ত্তশাসন ব্যবস্থা। কমিশন বলছে যে বিদ্যালয়গুলিকে স্বায়ত্তশাসনের অধিকার দিতে হবে, অর্থাৎ তারা নিজেদের যা যাবতীয় ডেভেলপমেন্ট করা দরকার তারা যেন নিজেরাই করতে পারে। বিদ্যালয়ের এই জায়গাটা এরকম করা দরকার, তারা যেন নিজেরাই করতে পারে, সেই অধিকারটা তাদেরকে দেওয়ার কথা বলেছে কমিশন। এর পাশাপাশি কি বলা হয়েছে ফার্স্ট এড শিক্ষার সুযোগ, মানে শিক্ষার্থীরা যাতে ফার্স্ট এড চিকিৎসাটা শিখতে পারে, শিখে নিতে পারে, তার জন্য ব্যবস্থা করতে বলেছে। অর্থাৎ সাধারণ কোনো চোট যদি লেগে যায় বাড়ির কারো হোক বা নিজের, তারা যাতে ওই জায়গাটায় নিজেই ওর কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারে। অর্থাৎ প্রাথমিক যে চিকিৎসার যে শিক্ষা সেটা যাতে শিক্ষার্থীরা গ্রহণের সুযোগ পায় তার ব্যবস্থা করতে বলেছে। এর পাশাপাশি বলেছে নেতৃত্ব দানের সুযোগ। শিক্ষার্থীদের কি করতে হবে, নেতৃত্ব দানের উপযোগী করে তুলতে হবে। বিদ্যালয়ে এই কারণে দেখা হয় যে মনিটর রাখা হয় বিদ্যালয়ে শ্রেণীকক্ষটাকে পরিচালনার জন্য, মানে তার নেতৃত্বে ওই শ্রেণীকক্ষটা পরিচালিত হয়। আবার কখনো কখনো তাদেরকে বিভিন্ন দায়িত্ব দেওয়া হয়, যেমন সরস্বতী পুজোর সময় তাদের চাঁদা তোলার কাউকে দায়িত্ব দেওয়া হয়, বিভিন্ন খেলার জন্য কাউকে ক্যাপ্টেন রাখা হয়, তার অধীনে থাকে। এইভাবে কি হয়, তাদের মধ্যে নেতৃত্বটা যে কিরকম হয় সেই সম্পর্কে ধারণা জাগানোর চেষ্টা করা হয়। অর্থাৎ শিক্ষার্থীদের নেতৃত্ব দানের জন্য প্রস্তুত করে তোলার কথা বলেছে এই কমিশন। তাহলে কি হবে, শিক্ষার্থীরা শৃঙ্খলাবদ্ধ হবে। অবশ্যই কিন্তু হয়, মনিটর যদি বলে যে চুপ করতে, তাহলে কিন্তু অনেক সময় দেখা যায় যে শিক্ষার্থীরা তার কথা অনুযায়ী কাজ করে। তাহলে এটা হচ্ছে শৃঙ্খলা। তো এর পাশাপাশি আমরা দেখতে পাবো যে কারিগরি বিদ্যালয় সম্পর্কে কি বলেছে। কারিগরি বিদ্যালয় সম্পর্কে বলেছে কি যে আমাদের এই ভারতে কারিগরি বিদ্যালয় কিন্তু ব্যাপকভাবে স্থাপন করতে হবে, যেখানে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার উভয় যৌথভাবে এই বিদ্যালয়গুলো স্থাপন করবে। এর পাশাপাশি বলা হচ্ছে কেন্দ্রীয় কারিগরি বিদ্যালয়। এই কারিগরি বিদ্যালয়গুলোকে কেন্দ্র করে
প্রত্যেকটা রাজ্যে কেন্দ্রীয় কারিগরি বিদ্যালয় স্থাপনের কথা বলেছে কমিশন। এর পাশাপাশি কি না, কারিগরি বিদ্যালয়গুলো যাতে বড় বড় শিল্পাঞ্চলের পাশে থাকে তার ব্যবস্থা করতে বলেছে। মানে কেন্দ্রীয় কারিগরি বিদ্যালয়গুলোকে বড় বড় শিল্পাঞ্চলের পাশে স্থাপন করতে হবে। তাহলে কি হয় যে ওই শিক্ষার্থীদের আমি নিয়ে গিয়ে ওই শিল্পাঞ্চলে নিয়ে গিয়ে শিল্প কেন্দ্রে নিয়ে গিয়ে তাদের দেখাতে পারবো এবং তাদের শেখাতে পারবো বিষয়গুলোকে, হাতে নাতে শেখানোর যথেষ্ট সুযোগ থাকবে। তাহলে এই জন্য বলছি যে কেন্দ্রীয় কারিগরি বিদ্যালয়গুলোকে স্থাপন করতে হবে শিল্প কেন্দ্রের পাশে। এর পাশাপাশি বলা হচ্ছে যে এআইসিটিই অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন, এটা একটা সংস্থা। এটা হচ্ছে টেকনিক্যাল এডুকেশনের একটা সংস্থা, প্রযুক্তিবিদ্যার একটা সংস্থা। বলা হচ্ছে যে কারিগরি বিদ্যালয়গুলোর উন্নতি সাধনের জন্য, কারিগরি বিদ্যালয়ের কোনো উপযুক্ত পরামর্শ নেওয়ার জন্য এই ধরনের বিভিন্ন সংস্থার সঙ্গে যোগাযোগ রাখতে হবে। এর পাশাপাশি কমিশন আরো বলতে চাইছে যে এই বিদ্যালয়গুলো পরিচালনার জন্য শিক্ষা কর, মানে কারিগরি শিক্ষা কর বা শিল্প শিক্ষা কর নেওয়া যেতে পারে। তবে কার কাছ থেকে নেওয়া হবে এটা কিন্তু কমিশন বলেনি। হয়তো বা শিক্ষার্থীদের কাছ থেকে নেওয়া হবে, যেটা আমরা বর্তমান দিনে দেখি আইটিআই করতে গেলে বা আইআইটি পড়তে গেলে সেখানে যথেষ্ট পরিমাণে টাকা খরচ করতে হয়। তাহলে সেই টাকাগুলো কিন্তু এই কারণেই নেওয়া হয় শিল্প শিক্ষার কর হিসাবে, যেটার মাধ্যমে কিন্তু ওই বিদ্যালয়গুলো পরিচালিত হয়। তো এর পাশাপাশি কমিশন আরো সুপারিশ করেছিল, যেটা আমরা এক্ষুনি জানবো, সেটা হচ্ছে কি কো এডুকেশন। এটা খুব গুরুত্বপূর্ণ, কো এডুকেশন বা সহশিক্ষা। সহশিক্ষা ব্যাপারটা কি, যেটা হচ্ছে আমাদের রাধাকৃষ্ণ কমিশন বা বিশ্ববিদ্যালয় কমিশনও বলেছিল। তো এই সহশিক্ষার ক্ষেত্রে এই কমিশন বলছে যে পৃথকভাবে বালিকা বিদ্যালয় স্থাপন করতে হবে, পৃথকভাবে সরকারি বালিকা বিদ্যালয় স্থাপন করতে হবে, যেখানে শিক্ষা মানে যে সমস্ত অঞ্চলে নারী শিক্ষা বিশেষভাবে প্রসার লাভ করেনি সেই সমস্ত জায়গাতে সরকারিভাবে নারী শিক্ষার বিদ্যালয় স্থাপন করতে হবে। এমনকি সম্ভব হলে যদি সেখানে ছেলে মেয়ে একসঙ্গে পড়ানোর ব্যবস্থা করা যায় তাহলে সেখানে এই ব্যবস্থাও গ্রহণ করা যেতে পারে। সেখানে সহশিক্ষার ক্ষেত্রে আরো কি বলা হচ্ছে, পাঠ্যক্রম। সেখানে মেয়েদের উপযোগী, ছাত্রীদের উপযোগী বিভিন্ন পাঠ্যক্রমকে অন্তর্ভুক্ত করার কথা বলা হয়েছে। সেখানে থাকবে সূচি শিল্প থাকবে, সেখানে থাকবে অঙ্কন থাকবে, নৃত্যকলা থাকবে, অঙ্কন নৃত্যকলা থাকবে। এর পাশাপাশি থাকবে কি বলা যায়, তাহলে সূচি শিল্প বললাম, তাহলে নৃত্যকলা থাকছে, সঙ্গীত থাকবে, ঠিক আছে। তো এই সমস্ত বিষয়গুলো থাকবে, তার সঙ্গে সঙ্গে চারুশিল্প থাকবে। তাহলে এগুলোর মাধ্যমে কি করা হবে না, শিক্ষার্থীদের শেখানো হবে বিষয়গুলোকে, যাতে গ্রামাঞ্চলে মানুষেরাও, গ্রামাঞ্চলে ছাত্রছাত্রীরাও যাতে ওই বিষয়গুলো সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারে। এই জন্য বলা হচ্ছে যে ওই সমস্ত বিষয়গুলো পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করতে হবে। এছাড়াও কি শিক্ষিকা এবং ছাত্রী এখানে বিশেষ করে গুরুত্বপূর্ণ বিষয়, তাদের জন্য যাতে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে, তাদের জন্য পৃথক শৌচালয়ের ব্যবস্থা, তাদের জন্য আলাদা যদি কোনো চাহিদা থাকে সেই সমস্ত চাহিদাগুলো যেন তাদের মেটানোর ব্যবস্থা করা হয়, এমনটা বলেছে কিন্তু মানে মোদালের কমিশন। তো এগুলো মোটামুটি সহশিক্ষা সম্পর্কে সুপারিশ। তো এরপর অর্থের সংস্থান সম্পর্কে সুপারিশের কথা বলেছে। অর্থের সংস্থান, কিভাবে অর্থের সংস্থান হবে, সেখানে কমিশন বলছে যে অর্থ সংস্থানের জন্য কেন্দ্র সরকার রাজ্য সরকারকে উভয়কে যৌথভাবে কাজ করতে হবে এবং এর জন্য বিশেষভাবে কেন্দ্র সরকার বেশি করে দায়িত্ব পালন করবে, এরকমটা বলেছে কমিশন। যে কেন্দ্র সরকার আর্থিক অনুদানের কাছ থেকে শুরু করে সমস্ত বিষয়গুলোকে দেখভাল করার জন্য উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে। এছাড়াও তো শিল্প শিক্ষার কর আছে, শিল্প শিক্ষার করের মাধ্যমে বিদ্যালয় পরিচালনা কিছুটা সুরাহা হবে। এর পাশাপাশি বলা হচ্ছে যে রাজ্যের যে রাষ্ট্র যে পরিমাণ আয় করে বছরে তার কিছুটা অংশ যাতে এই সমস্ত ক্ষেত্রে লাগানো যায় তার ব্যবস্থা করতে বলেছে কমিশন। তাহলে এগুলো মোটামুটি আর্থিক সংস্থান হিসেবে। আচ্ছা, এবারে আমরা যে সুপারিশগুলো মোটামুটি অন্যান্য সুপারিশ হিসেবে আমরা আলোচনা করে নিই। অন্যান্য সুপারিশ, এখানে কমিশন বলতে চাইছে কি আবাসিক বিদ্যালয় স্থাপন। আবাসিক বিদ্যালয় কোনগুলোকে করা হবে না, যে সমস্ত মাধ্যমিক বিদ্যালয়গুলো রয়েছে সেগুলোকে আবাসিক করার কথা বলেছে কমিশন। এর পাশাপাশি বলছে যে পাবলিক বিদ্যালয়গুলো রয়েছে, পাবলিক স্কুল, সেগুলোকে কি হবে না জাতীয় শিক্ষার আয়ত্তে আনা হবে।
সেখানে সরকারি যে অনুদান সেটাকে কমিয়ে আনার ব্যবস্থা গ্রহণের কথা বলেছে, যাতে সরকারি অনুদান মানে যে রাজ্যতে রয়েছে সেই রাজ্য যাতে ওখানে বেশি পরিমাণে অর্থ না দিতে হয় রাজ্যকে, সেখানে যাতে জাতীয় শিক্ষা যদি কাঠামোর অন্তর্ভুক্ত করা যায় তাহলে কেন্দ্র সেখানে তাকে সাহায্য করবে। সেজন্য বলা আছে যে তাদের যে শিক্ষার কাঠামো সেটাকে জাতীয় শিক্ষার অন্তর্ভুক্ত করার কথা বলা হয়েছে, পাবলিক স্কুলগুলোকে। আর আবাসিক বিদ্যালয়ের কথা তো বললাম। তো এর পাশাপাশি কমিশন নারী শিক্ষার ব্যাপারে বলেছে, নারী শিক্ষার ব্যাপারে ওইগুলোই হবে, মানে সহশিক্ষাতে আমরা যেগুলো আলোচনা করলাম সেগুলোই কিন্তু নারী শিক্ষার ব্যাপারে হবে। তাদের মতো করে পাঠ্যক্রমের ব্যবস্থা, সরকারি বিদ্যালয় স্থাপন করতে হবে, হ্যাঁ, সেখানে মেয়েদের বিভিন্ন চাহিদাগুলোকে পূরণের ব্যবস্থা থাকতে হবে উপযুক্ত, এই সমস্ত বিষয়গুলো, আর বিশেষ কিছু না। তো এবার এই কমিশনের কি কি ফল্ট, কি কি সীমাবদ্ধতা ছিল দেখো। প্রত্যেকটা কমিশন কিন্তু একটা কাজ করছে যে কাঁড়ি কাঁড়ি সুপারিশ করে দিয়ে যাচ্ছে, অনেক অনেক সুপারিশ বলে দিচ্ছে, কিন্তু সেখানে আমরা সেই সুপারিশগুলো কিভাবে কার্যকর করা হবে সে সম্পর্কে বিশেষ কিছু বলেনি। দেখো বহুমুখী বিদ্যালয়ের কথা বলেছে, বহুমুখী বিদ্যালয় স্থাপন করা এটা কিন্তু খুব সঙ্গত ছিল, প্রাসঙ্গিক ছিল, কিন্তু তখন সেরকম ব্যবস্থা ছিল না বা সেটা খুব একটা সম্ভবপর হয়নি। তার পাশাপাশি বহুমুখী পাঠ্যক্রমের কথা বলেছিল, বহুমুখী পাঠ্যক্রমের জন্য যে ধরনের কাঠামোর প্রয়োজন ছিল সেই সময় কিন্তু বিদ্যালয়ে সে ধরনের কাঠামো তৈরি করা সম্ভব হয়নি। এছাড়াও কমিশন বলেছিল যে প্রবাহ, যে এটা মানে প্রবাহ, সপ্ত প্রবাহ, তাহলে সেখানে কি না নিম্ন মাধ্যমিক যে আমরা জেনেছিলাম সেই নিম্ন মাধ্যমিকের পরে মানে অষ্টম শ্রেণী পরে উচ্চতর মাধ্যমিক বা উচ্চতর মাধ্যমিক, সেখান থেকে এই ধরনের প্রবাহটা শিক্ষার্থীদের গ্রহণ করতে হবে। এটা কিন্তু অমনোবৈজ্ঞানিক, কারণ কি অষ্টম শ্রেণী পর্যন্ত কিন্তু শিক্ষার্থীরা যে শিক্ষাটা গ্রহণ করলো তারপরে শিক্ষার্থীরা উচ্চ শিক্ষার জন্য প্রস্তুত হবে, বা শিক্ষার্থীদের যে তারপরে যে শিক্ষা ব্যবস্থাটা চলবে সেখানে যে এত মানে বই, এতগুলো বিষয় শিক্ষার্থীদের নিতে হবে, সেটা কিন্তু অনেকটা চাপ হয়ে যায় শিক্ষার্থীর জন্য, যেটা হচ্ছে অনেকেই বলছেন বা অনেক শিক্ষাবিদ বা অনেক যারা রয়েছেন এগুলো নিয়ে পর্যালোচনা করেন তারা বলছেন যে এটা হচ্ছে অমনোবৈজ্ঞানিক, বিজ্ঞানসম্মত কিন্তু নয়। তো এগুলো মোটামুটি এই শিক্ষা কমিশনের ফল্ট, ঠিক আছে। আর কি কি সুবিধা হয়েছিল এই শিক্ষা কমিশনের সুপারিশের মাধ্যমে? এটাই সুপারিশ হয়েছিল যে নিম্ন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিভক্ত করা হয়, ঠিক আছে। যেখানে আমরা দেখতে পাই যে নিম্ন মাধ্যমিকটাকে যেমন সুপারিশ করা হয়েছিল, নিম্ন মাধ্যমিকটাকে আমার করা হয় কত, নিম্ন মাধ্যমিক না, ওই যে ছিল না উচ্চ মাধ্যমিক যে বিষয়টা, মানে 3 বছর করা হয়, মানে নবম একাদশ দ্বাদশ নয়, ষষ্ঠ সপ্তম অষ্টম নবম একাদশ দ্বাদশ, কমিশন যেভাবে সুপারিশ করেছিল সেইভাবে শিক্ষার কাঠামোটাকে তৈরি করার চেষ্টা করা হয়। আর কি হয়েছিল না, শিক্ষক প্রশিক্ষণের ক্ষেত্রে বিরাট পরিবর্তন হয়েছিল, এটা একদম শিওর। তাহলে তখন শিক্ষক প্রশিক্ষণের ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন দেখা যায়। শিক্ষক প্রশিক্ষণে মহাবিদ্যালয় তৈরি করা হয়, মানে প্রশিক্ষণ মহাবিদ্যালয়, যেখানে শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়া হবে। সেটা কোথায় কোথায় তৈরি হয়েছিল? এই কমিশনের সুপারিশে তৈরি হয়েছিল আজমির। কোথায় কোথায় তৈরি হয়েছিল? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা এমসিকিউর প্রশ্ন হতে পারে। আজমির, মহীশূর, ভোপাল আর ভুবনেশ্বর, ঠিক আছে। তাহলে এখানে দেখো ভোপালটা কোথায় অবস্থিত? মধ্যপ্রদেশে। মহীশূরটা কোথায় অবস্থিত? কর্ণাটকে। আর ভুবনেশ্বর অবস্থিত ওড়িশাতে। আর আজমিরটা অবস্থিত রাজস্থানে। তাহলে এই 4টি রাজ্যে 4টি জায়গায় শিক্ষক প্রশিক্ষণ মহাবিদ্যালয় তৈরি করা হয়। এর দায়িত্ব কার উপর দেওয়া হয়? তো এখানে আরেকটা বিষয় যে এই কমিশনগুলো এই মহাবিদ্যালয়গুলো যে গঠন করা হয় এগুলো ছিল কি আঞ্চলিক ইনস্টিটিউট, ঠিক আছে, যেটাকে বলা হয় RIE, রিজিওনাল ইনস্টিটিউট অফ এডুকেশন। রিজিওনাল ইনস্টিটিউট অফ এডুকেশন এটা গঠিত হয়েছিল 1963 সালে, 1963 সালে গঠিত হয় RIE, রিজিওনাল ইনস্টিটিউট অফ এডুকেশন। এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। তো এটা গঠন করা হয়। তো এই যে RIE এর দায়িত্ব, মানে এটাকে পরিচালনার জন্য দায়িত্ব কার উপর দেওয়া হয়? NCERT এর উপর, NCERT এর উপর।
ন্যাশনাল কাউন্সিল ফর টিচার, ন্যাশনাল কাউন্সিল ফর এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং, ঠিক আছে, এই সংস্থার উপর দায়িত্ব প্রদান করা হয়। এরপর আরও স্থাপিত হয় ট্রেনিং কলেজগুলো, যেখানে আমরা বর্তমানের দিনে দেখতে পাই যে প্রাথমিক স্তরের ট্রেনিং নেওয়ার জন্য যে কোর্সটা করতে হয় সেটা ডিএলএড অথবা পিটিটিআই, মানে প্রাইমারি টিচার ট্রেনিং ইনস্টিটিউট, যেটা পিটিটিআই অথবা ডিএলএড। কি বললাম? পিটিটিআই, পিটিটিআই অথবা ডিএলইডি, ডিএলএড, ডেভেলপমেন্ট অফ এলিমেন্টারি এডুকেশন, ঠিক আছে। অনেক সময় ডিটা ছোট হাতে লেখা হয়, যাই হোক। আর পিটিটিআই হচ্ছে প্রাইমারি টিচার ট্রেনিং ইনস্টিটিউট। তাহলে এগুলো বর্তমানে রয়েছে। এছাড়াও প্রত্যেকটা রাজ্যে কি রয়েছে? ডিএড রয়েছে, ডিআইইটি। এছাড়াও প্রত্যেকটা রাজ্যে তাহলে ডিএড রয়েছে। এরপর আমরা তাহলে এটা হচ্ছে প্রাথমিক শিক্ষার জন্য, প্রাথমিক শিক্ষার প্রশিক্ষণের জন্য এই ব্যবস্থা। আর প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক যেটা বর্তমানকালে আমরা লক্ষ্য করি। এছাড়াও যদি কেউ 9-10 যেটা রয়েছে, একাদশ দ্বাদশ যে রয়েছে, এই শ্রেণীগুলোতে যারা শিক্ষকতার কাজ করবেন তাদের জন্য রয়েছে কি বিএড ট্রেনিং, বিইডি, বিএড ট্রেনিং, ব্যাচেলার অফ এডুকেশন। তাহলে এগুলো কিন্তু বর্তমানকালে রয়েছে। তখনকার দিনে ওই ধরনের ছিল জুনিয়র বেসিক ট্রেনিং আর সিনিয়র বেসিক ট্রেনিং। তো এরপরে অনেক বিষয় রয়েছে, যেমন হচ্ছে তোমার স্থাপিত হয়েছে মাধ্যমিক শিক্ষার পর্ষদ গঠন করা হয়েছে, এবং প্রত্যেকটা কি বলা যায় জেলায় 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 হচ্ছে ডিআই অফিস তৈরি করা হয়েছে। এরকম অনেক পরিবর্তন এসেছে কিন্তু এই মোদালের কমিশনের সুপারিশের উপর নির্ভর করে। তো যাই হোক, এই মোদালের কমিশনের সুপারিশের ফলে কিন্তু তখনকার দিনে এই পরিবর্তনগুলো হয়েছিল বলে বর্তমান দিনে এই ধরনের পরিবর্তনগুলো আমরা দেখতে পাচ্ছি। তো এই পর্যায়ে এসে আমি কতগুলো প্রশ্ন বলছি, তোমরা চেষ্টা করবে এই কটা প্রশ্নের উত্তর দেওয়ার। প্রথমত বলি যে মোদালের কমিশনের শিক্ষার কাঠামোটা কি ছিল। দ্বিতীয়ত, মোদালের কমিশন যে উচ্চতর মাধ্যমিক শিক্ষার কথা বলেছিল, সেখানে কোন কোন শ্রেণীকে অন্তর্ভুক্ত করার কথা বলেছিল। আচ্ছা, প্রাক বিশ্ববিদ্যালয় স্তর হিসেবে মোদালের কমিশন কোন শ্রেণীকে রাখার কথা বলেছিল? ঠিক আছে। আচ্ছা, চতুর্থ যে প্রশ্নটা সেটা হচ্ছে কি, শিক্ষকরা কত বছর বয়স পর্যন্ত চাকরি করতে পারবে সে সম্পর্কে এই মোদালের কমিশন কি বলেছিল। এরপর রয়েছে প্রতিদিনিয়ত, মানে দিন সংখ্যা, বিদ্যালয়ে কতদিন ধরে হবে সপ্তাহে, তার জন্য কতদিন নির্ধারণ করা হয়েছিল। আরেকটা প্রশ্ন, মোদালের কমিশনের উপর ভিত্তি করে প্রশিক্ষণের মহাবিদ্যালয়, শিক্ষক প্রশিক্ষণ মহাবিদ্যালয়গুলো যে 4টি রাজ্যে স্থাপন করা হয়েছিল, সেই 4টি রাজ্যের নাম কি? তো এগুলো মোটামুটি আজকের প্রশ্ন, এগুলো তোমরা উত্তর দেওয়ার চেষ্টা করো। আর পরবর্তী ক্লাসে আমরা পরবর্তী কমিশন নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত সুস্থ থেকো, ভালো থেকো।